বিসমিল্লাহির সাপ্তাহিক নিউজ গার্ডেনে দশম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে এই অনুষ্ঠান, যেখানে আলোকিত সমাজ গঠনে সাংবাদিক ও রাজনীতিবিদদের দায়বদ্ধতা একটা টপিকসও ঠিক করা আছে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তি, প্রেস ক্লাবের সভাপতি জনাব নাজমুল সাকিব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির মাওলানা দেওয়াল হুসাইন, উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আরো অনেক আমন্ত্রিত ব্যক্তিবর্গকে দেখছি, রাজনীতিবিদ, বর্তমান প্রাপ্ত শিক্ষকবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এই পত্রিকার সম্পাদক এবং যার তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে ওমরকে ধন্যবাদ জানাবো। অনেকদিন পরে একটি পত্রিকা এই বর্ষপূর্তি অনুষ্ঠানে অনেক গরিবের সমস্যাগুলোকে আমি একসাথে দেখছি, সেজন্য আমি ধন্যবাদ জানাই। আমরা দেখি এই অনুষ্ঠানগুলা এই সকাল থেকে রাত পর্যন্ত হয়, আমাদেরকে দাওয়াত দেওয়া হয় যে আপনি এক প্যাকে এসে কেক কাটবেন কিংবা চা খেয়ে যাবেন, আপনি এসে দুই কথা বলে যাবেন। এটা নিউজ চ্যানেল যেগুলো আছে বাংলাদেশে তাদের কিন্তু একই রকম, অন্যান্য জায়গাও সেটা হয়, কিন্তু এটা একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান, সেটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি বক্তব্য খুব বেশি দীর্ঘ করবো না, কিন্তু যে কথাগুলো বলা দরকার ইতিমধ্যে কিছু আমাদের ঢাকা জেলা আমি মহোদয় অনেক মূল্যবান কথা, রাষ্ট্রীয় সংস্কারের কথা, রাজনীতিভিত্তিক করণীয় কি সেই কথাগুলো বলে ফেলেছেন। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা একজন সাংবাদিকের কাছে, একটি সংবাদপত্রের কাছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করি, সমাজে দর্পণ করি কিংবা আমাদের ভুল ভ্রান্তিগুলা ওনারা তুলে ধরবেন, যেভাবেই তাদেরকে অভিভূত করি না কেন, তাদের কিন্তু আমাদের থেকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমরা অনেক দায়িত্ব একসাথে পালন করি, এর ফলে আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে। আমাদের কিছু কিছু লোক আদর্শ নীতি যেটা সাধারণ মানুষ আশা করছে সেই রকম সাথে সম্পৃক্ত নাও থাকতে পারে, কিন্তু আমাদের ভুল ভ্রান্তিগুলো যদি তারা যদি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটাকে আমি আরো খোলামেলা বলছি। ধরেন আমি রাজনীতি করছি, সমাজসেবা করছি, অনেক পজিশনে যাচ্ছি, অনুদান দিচ্ছি, কিন্তু এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কিংবা আমার কোনো নেতা কর্মী এমন কিছু কাজ করছে যেটা নিয়ে সমাজে একটি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কোনো এলাকা মহল্লায়, আমি মনে করবো ওই সাংবাদিকে ওই পত্রিকার দায়িত্ব হলো আগে আমাকে বলা যে দেখেন আপনি তো অনেক কিছু করছেন, কিন্তু এর মধ্যে কিছু কিছু কাজও কিন্তু ঠিক মতো হচ্ছে না। এই ব্যাপারটা একটু যদি আপনি দেখতেন, আগে আমাকে সুযোগ দিতাম, আমাকে সুযোগ না দিয়ে চারটা করে পত্রিকা লিখে দিলেন, মানে দেশ গড়ে রাজনীতিবিদদের নেতৃত্বে এই এলাকায় যে যখন এমপি হবে তার নেতৃত্বেই সাভারটা পরিচালিত হয়। এখন তাকে আপনি মাইনাস করলে, তার প্রতি কিছু একটা লিখে আপনি বাহবা একটা পক্ষে না নিলে আপনি কিন্তু সমাজের কাজটা হবে না। তাকে আগে সুযোগ দেন, সে যদি এটা সংশোধন করতে পারে, সে যদি এটা ঠিক করতে পারে, তাকে দিয়ে তো ঠিকঠাক করাতে হবে, তাহলে তার তো অন্য কষ্ট করার দরকার নেই। আমি সেইটা একজন সাংবাদিক এবং পত্রিকার কাছে আশা করি যে আমাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেন, আমরা দেখি সেটা ঠিক করতে পারি কিনা। তারপর আপনার না বলে আপনার স্বাধীন পত্রিকা আছে, আপনার স্বাধীন মানসিকতা আছে, আপনার মধ্যে কাজ করেন। এই বাংলাদেশে রাজনীতি এই সাংবাদিকতা প্রতীকের ছিল কাঙাল হরিনাথ মজুমদার। উনি 1833 সালে জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়া কুমারখালীতে এবং 1896 সালে মারা গেছেন। এবং উনি প্রথম রিয়েলাইজ করলেন যে জমিদারদের অত্যাচার, নীলগড় চাষ যারা করতো সে ব্রিটিশদের চামচারা প্রভাবশালী এদের অত্যাচারের কাহিনী এবং ব্রিটিশদের পুলিশদের তাদের রাখিয়া বাহিনীর অত্যাচার কাহিনী প্রথম তিনি উনি পত্রিকা প্রথমে হাতে লিখে পত্রিকা শুরু করলেন, সাপ্তাহিক, পাক্ষিক
পরে মাসিক পত্রিকা উনি কিন্তু এইভাবে করেছেন। এবং একসময় নিজে চালাতে পারেন না দেখে রাজশাহীর স্বর্ণকর্ণের দেবী যিনি জমিদার ছিলেন, উনি তাকে টাকা দিয়ে কিন্তু 18 বছর না 20 বছর পত্রিকা সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। এবং সাংবাদিকদের জগতে আমি সেই কুমারকালী মিউজিয়ামে গিয়েছিলাম, সেখানে অনেক ইতিহাস লেখা আছে, আজকে এই পরিসরে সেটা বলতে চাই না। দেখেন বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন 1922 সালে এটা প্রতিষ্ঠা লাভ করে এমন একটা জিনিস সারা পৃথিবীতে তৈরি করলো। আজকে আন্তর্জাতিক খবর যদি বস্তুনিষ্ঠ সংবাদ জানতে চান, আপনার বিবিসি চ্যানেল যেটা গোটা প্রধান হচ্ছে আপনারা দেখেন। এবং আমাদের এই দেশ 90 বছর তারা শাসন করছে, কিভাবে আমাদের চক্রান্ত করে সেই সিরাজদৌলাকে পরাজিত করে আপনারা সেই কাহিনী জানেন। আমি 2 বছর আগে ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলাম, যে মিউজিয়াম দেখতে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ দেখেন 2-3 দিন লাগবে, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কোনো সন্দেহ নেই। সেক্টর ভাগ করা আছে, আপনি ইউরোপিয়ান ইতিহাস জানতে চান, না সাউথ ইস্ট জানতে চান, না আমেরিকা জানতে চান, না আফ্রিকা, এরকম ভাবে ভাগ করা। কিন্তু একটা জিনিস আমি দেখে অবাক হলাম, সে ব্রিটিশ মিউজিয়ামে কোনো মানে আপনি যে ওই টিকিট কেটে ঢুকবেন ওইটা ফ্রি, সারা পৃথিবীতে কোনো মিউজিয়ামে এটা ফ্রি না। এবং এটা যদি আপনার অফিসে ধরতে হয়, আমি শিওর যেমন 100 পাউন্ডের ছাড়, যেটার দাম বর্তমানে 15,000-16,000 টাকা, ওইটা ফ্রি করেছে। এবং ওই মিউজিয়ামে আমি জেনে বলতেছি, কেন আমি অনেক ইতিহাস পড়েছি, গুগলও এসব আছে, সারা পৃথিবী 80% জিনিস সব চুরি করে এনে ওই মিউজিয়ামে সব রেখে দিচ্ছে। কারণ এক সময় আমরা জানতাম ব্রিটিশ অস্ত্র যায় না, এইদিকে উঠতেছে তো ওইদিকে ঢুকতেছে। সারা পৃথিবী 80% দেশ, 90% ব্রিটিশের শাসন করছে 100 বছর 200 বছর আগে। তারা সেই সব দেশ থেকে সব মিউজিয়াম থেকে, মাটির দেশ থেকে, যে দেশে যেটা বিখ্যাত সব কিছু নিয়ে এসে এই মিউজিয়ামের কাছে তাদের রিয়েলাইজেশন আছে যে আমরা তো আসলে যে আকাম করছি, সব দেশে শোষণ করে টাকা পয়সা কামাই আমরা নিজেরা ধরিয়েছি, আমাদের এই ফ্যাসিলিটিটা আমরা দিই। ওই একটা ভালো কাজ করছে যাতে মিউজিয়ামের জন্য ঢুকতে টাকা লাগবে না। এবং দেখেন আজকে আমাদের পেনশন করে স্মার্ট হয়েছে, এটা তো ব্রিটিশদের খবর, 200 বছরের পরাধীন থাকার পর তো আমরা স্মার্ট হয়েছি। এবং দেখেন এই যে নিউজ, NEWS, ওইটাও কিন্তু একটা থিম আছে। নিউজ তো নিউজ মানে খবর, খবর টেনবেন না, নিউজ মানে নর্থ, ই মানে ইস্ট, ডাব্লিউ মানে ওয়েস্ট, এস মানে সাউথ, চারদিক থেকে খবর আসে, সেই জন্য এটা করা হয়েছে। ওরা কিন্তু কিছু ভালো কাজ করছে, যে কারণে আজকে প্রত্যেকটা সেক্টর কিন্তু স্মার্ট হয়েছে। বাংলাদেশের সমস্যা কিন্তু নেই, সব সেক্টরে ইমপ্রুভ হয়েছে, কিন্তু যে সেক্টরটা ইমপ্রুভ হলে দেশটা অনেক তো এগিয়ে যেত, সে রাজনীতিবিদদের চেতনা, ধারণা, মন মানসিকতা, সেটা কিন্তু ইমপ্রুভ হয়নি, সেটা এইখান থেকে এইখানে নেমে গেছে। এবং দেখেন আগে ছিল শিক্ষিত স্বতন্ত্ররা রাজনীতি করতো, আগে কারা চেয়ারম্যান হতো, যা বাবা একসময় মাতবরি করেছে, চেয়ারম্যান হয়েছিল, কিংবা চেয়ারম্যান ইলেকশনে ফেল করেছে, বাবা দাদাও মাতবরি করেছে, তাদের সন্তানরা চেয়ারম্যান হতো। এই সরকার এসে কি করলো যে না আমাদের তো অনেক বছর থাকতে হবে, 44 সাল পর্যন্ত, আমাদের যারা নেতা কর্মী এদেরকে দিয়ে জোর করে দেশ শাসন করতে হবে। তাহলে কি করতে হবে, প্রত্যেকটাও নৌকা প্রতীক দিতে হবে, যাতে প্রশাসন নিজেরা সিল মেলা বাক্স ভরে ফেলতে পারে। এই যে আপনার অযোগ্যগুলোকে নেতৃত্ব দিয়ে দিলেন, তো আপনাকে দিতে হলো, এইভাবে জোর করে একটা দেশ কিন্তু শাসন করা যায় না। এবং তার প্রমাণ যেটা আমরা পেলাম, আসলে সংস্কার করতে হবে আমাদের নিজেদের। আপনি এইসব সিস্টেম, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতিকে ক্ষমতা দিতে হবে, সংসদের 70 অনুচ্ছেদ, যে দল একটা ভালো সিদ্ধান্ত দিচ্ছে না, আমি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবো, আমি এটা জানছি যে এই প্রস্তাব ভালো না, আমি এটা মানি না, ওই দল তার বিরুদ্ধে ভোট দিল, অনেক বিল পাস করতে পারে না ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, অনেক দেশে আছে, ইংল্যান্ডে আছে, কিন্তু বাংলাদেশে নিয়ম করেছে যে বাংলাদেশটা তো আসলে একটু টিপিক্যাল, যে এখানে দলের বাইরে আমরা ভোট দিতে পারবে না, সেটাও কিন্তু চিন্তা আমরা করা দরকার আমরা কি করবো। এবং সব জায়গায় নিয়ম আসছে যে একটা পদ সে বারবার কেন প্রেসিডেন্ট হবে, বারবার কেন সেক্রেটারি হবে, 2বারের বেশি কোনো জায়গায় একদম টপ টু বটম সব জায়গায় নিয়ম থাকতে হবে। একই লোক বারবার নেতৃত্ব দিবে, কেন দিবে, থাকতে পারবে না। এইসব নিয়ম করার আগে আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। দেখেন বিগত দিনে অনেক অপকর্ম হয়েছে, দুর্নীতি হয়েছে দেখে সরকার ইতিমধ্যে নিয়ম করে ফেলেছে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে অনার্স পাশটা কেউ কিন্তু এখানে সভাপতি হতে পারবে না। এটা ভালো নিয়ম, এটা আরো আগে হওয়া উচিত ছিল, যেটা আমরা এখন চিন্তা ভাবনা করছি। এবং সেরকম এমপি হওয়ার জন্য যোগ্যতা থাকা দরকার, মিনিমাম একটা লেভেল থাকা দরকার। কারণ আজকে মাস্টার ডিগ্রি পাস করেও তাদের যে মন মানসিকতা আমরা দেখছি অবাক হতে হয়।
আমি একজন অফিসারের নাম কোট না করে বলেন, আব্দুল আল কাফি, এডিশনাল এসপি ঢাকা জেলা। উনি যখন 5ই আগস্টে সেই 36 আন্দোলন চলছিল, উনি 5ই আগস্টে বাইপালে ওই সময় দায়িত্ব ছিল। মুড়ি 6 জন ছাত্রকে তার নির্দেশে হত্যা করা হয়েছে। সেই ছাত্রকে একটা ভ্যান গাড়িতে তুলে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে তার লাশ যেন আর কোথাও খুঁজে না পাওয়া যায়। একজন মুসলমান একটা মুসলমানের লাশ জ্বালাতে পারে? এই বিচার তো আল্লাহ আল্লাহটা করবেন। উনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং আমরা খুঁজতে জানলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারের দিকে পাশ করা। এখন আপনারা যদি মনে করেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে, উনি নিজে কলঙ্কিত হয়েছে, তার পরিবারকে কলঙ্কিত করেছে। একজন মাস্টার দিকে মানুষ এই কাজ করতে পারে একটা প্রমোশনের জন্য? এই জিনিস সারা বাংলাদেশে হয়েছে। আমি একটা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করে পদ পদবি টাকার জন্য সম্মানের জন্য আমি যা করেছি, এটা বাংলাদেশ ইতিহাসে কেউ করে নাই। অতএব আসুন আমার বিবেককে জাগ্রত করি। আমি লেখাপড়া করি, বিবেক জাগ্রত হয় যে ভালো প্রতিষ্ঠানে করে, বিবেক জাগ্রত হয় যারা ভালো পরিবার আছে, বিবেক জাগ্রত হয় যারা ভালো বন্ধু বান্ধব আছে, ভালো সোসাইটিতে চলাফেরা করে। রাজনীতি করলে বিবেক জাগ্রত হয় না। বিবেক জাগ্রত করার ওই জিনিসটাকে সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারা দেখেন, যারা ভালো কাজ করতে চায় তাদের পেট্রোনাইজ করেন, তাদেরকে উৎসাহ দেন, আর যারা ভালো কাজ করে না তাদের সমালোচনা করেন। আমরা যেন সকলের সহযোগিতা নিয়ে এই দেশটাকে নতুন করে করতে পারি। আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা জীবন দিল, 15,000 ছাত্র জনতা শ্রমিকরা এক চোখ নাই, দুই চোখ নাই, এক হাত নাই, এক পা নাই, দুই পা নাই, আরো অনেক কঠিন অসুখে তারা যে জীবনটা দিল কার জন্য? এই দেশের জন্য। সেই দেশে একজন দায়িত্বশীল লোক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমার কোনো দায়িত্ব নাই। অতএব আসুন আমরা সবাই যার যার জায়গায় থেকে, আমি একাই দেশ এই সবাই কিছু করতে পারবো না, আপনাদের সকলের সহযোগিতা রাখবে। আমরা যেন এদের জীবন, এদের আত্মত্যাগ যেন ভুলে না যাই। যে কথা দিয়েছে বলে গেলেন হাসি, যে আপনারা এত লোভী কেন হবেন? সমাজের জন্য, মানুষের জন্য একটু তাকান, দেশটাকে সমাজটাকে কিছু একটা করার চেষ্টা করেন। আমরা অনেক তো দেখলাম, 71 সালে তো আমরা একটা আশা নিয়েছিলাম, সে আশা বাস্তবায়ন হয়নি। এখন 24-এ আরেকটা আশা, এই কয়েকদিন পর জীবন দিবে আর দেশটা এইভাবে চলতে থাকবে, তাহলে এই দেশের স্বাধীন করে লাভটা কি? এদের জীবন দেওয়া কেউ লাভ কি হলো? আমি বিশ্বাস করি যে এবারে আত্মত্যাগ 15-16 বছর তো শুধু আমি না, যারা আওয়ামী লীগ করে নাই সরাসরি সবাই কম বেশি সাফারা, ব্যবসায়ীরা সাফারা, চাকরিজীবীরা সাফারা, কিংবা যে নিরপেক্ষ ছিল সেও মানসিকভাবে সাফারা। কারণ সে একটা সুন্দর দেশ চেয়েছিল, সে একটা সুন্দর সমাজ চেয়েছিল, সে দেশে দেখে নাই। আমি বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে করবো এবং আমি আশাবাদী যে যেহেতু তারা দায়িত্ব পেয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, নোবেল লরিয়েট, উনি নিশ্চয়ই এমন কিছু কাজ করবেন যেটা রাষ্ট্রের জন্য আমরা অপেক্ষা করছি, দেশবাসী যেটা তাকিয়ে আছে, এবং তাদের সেই সংস্কারগুলো হলে আমরাও পরিবর্তিত হব এবং আমরা সমাজকে নিয়ে, মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এমন সমাজ, এমন দেশ, এমন সবার গর্ব যেটা অতীতে আপনারা দেখেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আগামী দিনটা ভালো হবে এবং সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সভা করবো এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আমরা ইয়েলো জার্নালিজমকে নো বলি এবং বস্তুনিষ্ঠ সংবাদপত্রকে উৎসাহ দিব এবং তাদের পাশে আমরা থাকবো, ঐক্যবদ্ধভাবে। আল্লাহ। সম্মানিত